Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ধারাবাহিকভাবে এই চ্যানেলটিকে ফলো করছো, তোমরা আসন্ন এক্সামে 80% প্লাস মার্কস তুলতে চলেছো ডিএলএড পার্ট 1 এক্সামে। আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সিলেবাস কভারের দিকে এগিয়ে যাচ্ছি। ইংলিশ 3টি চ্যাপ্টার প্রায় শেষের দিকে, ম্যাথ কিছুটাও এগিয়েছে, বেঙ্গলি এগিয়ে গিয়েছে, প্রত্যেকটি সাবজেক্টই এগিয়েছে। আজকে ইভিএসের ডে 1 ক্লাস, এবং আজকের এই ক্লাসটি একটি 7 মার্কসের কোশ্চেন এবং তার আনসার নিয়ে আমরা আলোচনা করব। এবং এই কোশ্চেনটি এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, যারা 2023-25 সেশনে পরীক্ষা দিয়েছে তাদের আবিষ্কার পদ্ধতি এসছে, তাই তোমাদের জন্য কিন্তু প্রকল্প পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির ধাপগুলি লিখুন, প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করুন। তাহলে চলো কোশ্চেনটির আনসার কিভাবে লিখতে হবে দেখে নিই। প্রকল্প পদ্ধতি কাকে বলে আগে আমরা দেখে নেব, যাকে ইংরেজিতে বলা হয় প্রজেক্ট পদ্ধতি। প্রকল্প পদ্ধতি একটি শিক্ষার্থী কেন্দ্রিক, মনে থাকে যেন স্টুডেন্ট সেন্ট্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা বাস্তব সমস্যা এবং প্রকল্পগুলির উপর কাজ করে জ্ঞান ও দক্ষতা অর্জন করে, বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারে। এটি একটি অনুসন্ধান ভিত্তিক ও সক্রিয় শিখন পদ্ধতি, যা সমস্যা সমাধানের উপর আলোকপাত করে। তাহলে আমরা বুঝলাম যে প্রকল্প পদ্ধতি কি। প্রকল্প পদ্ধতি একটি শিক্ষার্থী কেন্দ্রিক। এমসিকিউ এ আসবে কিন্তু প্রকল্প পদ্ধতি কেমন ধরনের, শিক্ষক কেন্দ্রিক না শিক্ষার্থী কেন্দ্রিক? এটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। শুধু এমসিকিউ নয়, টেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোনটা কেমন ধরনের পদ্ধতি। যেখানে শিক্ষার্থীরা বাস্তব সমস্যা, এখানে কিন্তু বাস্তবের উপর গুরুত্ব রয়েছে, বাস্তব সমস্যা এবং প্রকল্পগুলির উপর কাজ করে জ্ঞান ও দক্ষতা অর্জন করে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারে। এটি একটি অনুসন্ধান ভিত্তিক সক্রিয় শিখন পদ্ধতি। মনে রাখবে এটি কেমন পদ্ধতি? সক্রিয় শিখন পদ্ধতি, যা সমস্যা সমাধানের উপর আলোকপাত করে। তাহলে আমরা প্রকল্প পদ্ধতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে পারলাম। এবার দেখে নেব এর সুবিধা অসুবিধাগুলি। তার আগে স্তর 2 নম্বর কোশ্চেনের জন্য, টেটের জন্য ইম্পর্টেন্ট যে প্রকল্প পদ্ধতির কটি ধাপ আছে। প্রকল্প পদ্ধতির 4টি স্তর রয়েছে। প্রকল্প পদ্ধতি 4টি স্তর অনুসরণ করা হয় প্রকল্প পদ্ধতিতে। এগুলি হলো: 1, উদ্দেশ্য নিরূপণ করা, প্রকল্পনা প্রণয়ন, কার্য সম্পাদন এবং মূল্যায়ন। সবশেষে আসবে মূল্যায়ন। প্রথমে উদ্দেশ্য নিরূপণ করতে হবে যে কেন, কোন উদ্দেশ্য নিয়ে আমি এটি করব। তারপরে আমাদের পরিকল্পনা করে ফেলতে হবে। তারপরে পরিকল্পনা প্ল্যান করার পর তারপরে আমরা কাজে হাত দেব এবং শেষে আমরা কতটা সফল হলাম সেটি মূল্যায়ন করব। তাহলে 4টে ধাপ বুঝলে: উদ্দেশ্য নিরূপণ, প্রকল্পনা প্রণয়ন, কার্য সম্পাদন ও মূল্যায়ন। এই 4টি ধাপ পরপর মনে রাখতে হবে। এবার সুবিধাগুলি দেখব। প্রকল্প পদ্ধতি হলো মনোবিজ্ঞানসম্মত শিখন প্রণালী। এখানে কিন্তু বিজ্ঞানসম্মত, এটি কিন্তু এই পদ্ধতি অনুসরণ করলে শিক্ষার্থীদের জ্ঞান স্থায়ী হয়। এটা যেহেতু হাতে কলমে তারা শেখে, তাই জন্য এই জ্ঞানটা কিন্তু তাদের দীর্ঘস্থায়ী হয়, কারণ এটিতে তারা মুখস্থ বিদ্যাকে কাজে লাগায় না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে তারা শেখায়। এটি দীর্ঘস্থায়ী হয় তাদের জ্ঞানটি। মানসিক সত্তার বিকাশে বিশেষভাবে সাহায্য করে।
তা শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটায়। এই পদ্ধতি শিক্ষার্থীদের দলবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। এটি একটি দলগত শিক্ষণ পদ্ধতি, মনে রেখো। প্রকল্প পদ্ধতি একটি দলগত শিক্ষণ পদ্ধতি, মনে রাখতে হবে কেমন, দলগত। অনেকগুলি কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম এটি দলগত, এটি বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে নিজের কাজ নিজেই মূল্যায়ন করতে পারে, নিজে কতটা সফল হলো কতটা হতে পারলো না সেটি কিন্তু নিজেই মূল্যায়ন করা যায়। এই পদ্ধতি শ্রেণীর সমস্ত শিক্ষার্থীকে শিক্ষণে সক্রিয় করে তোলে। এটি একটি সক্রিয় পদ্ধতি, কিন্তু এখানে শিক্ষার্থীদেরকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এবার প্রকল্প পদ্ধতির অসুবিধাগুলি সম্পর্কে আমরা জানব। এই পদ্ধতি একপেশে দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে পারে এই পদ্ধতিতে, কারণ এখানে পুরো ভূমিকাটাই শিক্ষার্থীরা পালন করে, তাই এখানে একপেশে দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। শিক্ষার উচ্চতর স্তরে এই পদ্ধতি প্রয়োগ অসম্ভব। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োগ করা অসম্ভব। এই পদ্ধতি ব্যয় সাপেক্ষ বা ব্যয়বহুল পদ্ধতি, এই পদ্ধতি অ্যাপ্লাই করতে অনেক বেশি খরচ করতে হয়। এই পদ্ধতি সময় সাপেক্ষও বটে, এটি টাইম কনজিউমিং। এই প্রকল্প পদ্ধতিতে পুরো বিষয়টি কমপ্লিট করতে গেলে অনেক বেশি সময়ের দরকার হয়। প্রজেক্ট বানিয়ে কোনো কিছু করতে গেলে কিন্তু সেটি দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এবং প্রজেক্ট বানানোর জন্য কিন্তু খরচাও বেশি পড়ে। উচ্চতর স্তরে এটি প্রয়োগ করা সম্ভব নয়, এটি একপেশে দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে পারে এর ফলে। এই পদ্ধতি পরিচালনার জন্য উপযুক্ত শিক্ষকের অভাব। যদি শিক্ষকের প্রশিক্ষণ সঠিক না থাকে, তার যদি অভিজ্ঞতা না থাকে কিভাবে প্রজেক্ট পদ্ধতিতে পড়াতে হয় বা বাচ্চাদের শেখাতে হয়, তাহলে কিন্তু এই শিক্ষণ পদ্ধতি ব্যর্থ হবে। তাই শিক্ষকের উপযুক্ত প্রশিক্ষণ দরকার। উপযুক্ত প্রশিক্ষণযুক্ত শিক্ষকের অভাব ঘটলে কিন্তু এটি পরিচালনা করা অসম্ভব হয়ে ওঠে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন এবং আনসার। কেবলমাত্র এটি 7 মার্কসের জন্য নয়, এখান থেকে যেটি আজকে আমরা আলোচনা করলাম সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে। এমনকি তোমরা যখন টেট পরীক্ষা দিতে যাবে এখান থেকে কিন্তু টেটেও কোশ্চেন পাবে। ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে ফলো করতে থাকো তাহলে কেবলমাত্র ডিএলএডে নয়, তোমরা কিন্তু টেটেও প্রথম চান্সে সফল হবে। কারণ তোমাদের কলেজগুলিতেও কিন্তু তোমাদেরকে স্বচ্ছ ধারণা দেবে না প্রত্যেকটি টপিকের উপর যদি তোমার স্বচ্ছ ধারণা থাকে তবেই কিন্তু তুমি টেট কোয়ালিফাই করতে পারবে। নচেত কিন্তু কেবলমাত্র বাজার চলতি কয়েকটা বই কিনে কিছু এমসিকিউ সলভ করে কিন্তু তুমি টেট কোয়ালিফাই করতে পারবে না। যে ধরনের কোশ্চেন এখন আসছে টেটে, সেটির জন্য কিন্তু যথেষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেবলমাত্র বাজার চলতি কয়েকটি বই পড়ে কিন্তু টেট কোয়ালিফাই করা এখন সম্ভব নয়। তাই বলছি, ধারাবাহিকভাবে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলি করো, তাহলে এটি তোমাদের টেটেও হেল্প করবে এবং নতুন বছর থেকে তোমাদের জন্য টেটেরও ক্লাস আসবে। ডিএলএড পাশাপাশি টেট যদি দুটো একসাথে করতে থাকো তাহলে কিন্তু প্রথম চান্সেই তোমার লক্ষ্যটি পূরণ হতে পারে। টেটে যেমন তুমি একটা ভালো রেজাল্ট করতে পারছো, যেটি তোমার একাডেমিক স্কোর বাড়িয়ে দেবে, এবং টেটটি কোয়ালিফাই করতে পারলে প্রথম চান্সেই কিন্তু তুমি এক্সাম ক্র্যাক করে দিতে পারবে। সেই জন্য বলছি, চ্যানেল ফলো করো। যারা এখনও চ্যানেলে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।